আজ সেই সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢাকা, তার উপর ছুটির দিনের আমেজ। এই মেঘ বাদলা দিনগুলোতে আমার আর কিশোরীর সব থেকে পছন্দের বিষয় হল তারানাথের কাছে গিয়ে বিভিন্ন রোমাঞ্চকর গল্প শোনা। আমাদের যেরকম গল্প শোনা একরকম নেশা, ঠিক তেমনই তারানাথেরও ভালো শ্রোতার ভীষণ অভাব। তাই এই দুপাক্ষিক চাহিদার জন্য বলুন কিংবা যাই বলুন, আমাদের এই অসীম বন্ধুত্বটা কিন্তু কিছু বছরে বেশ গভীর হয়েছে। জলখাবার খেয়ে আমি কিশোরী বেরিয়ে পড়লাম মটলেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে কিশোরী একটা পাসিং শোয়ের বাক্স আর আমি কিছু তেলে ভাজা নিয়ে নিলাম। তারানাথের বাড়ি পৌঁছতে চারি দরজা খুলে দিল। চারি আমাদের কাকাবাবু বলে। সে কোন ছোট্ট থেকে মেয়েটাকে দেখছি, দেখতে দেখতে বড় হয়ে গেল। এসব ভাবনা ভাবতে ভাবতেই তারানাথের কাছে গিয়ে বসলাম আমরা। চারি চা করতে ভেতরে চলে গেল। তারানাথ মেয়ের যাওয়ার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলে বিভূতি, মেয়েটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল। দুদিন পর পরের ঘরে যাবে। ও আমার বাড়ির লক্ষ্মী। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ স্বরূপ ওকে পেয়েছিলাম আমি। ও গেলে যে আমার ঘরের অবস্থা কি হবে স্বয়ং ঈশ্বরই জানেন। ঠাকুরমশাই, কন্যা সন্তানকে তো আর সারা জীবন গৃহে রাখা সম্ভব নয়। তাছাড়া আমাদের চারিমা যেখানে যাবে সেখানেই সোনা ফলবে। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার মা যে স্বয়ং ঈশ্বরের বরপ্রাপ্ত কন্যা। ওর ঐশ্বরিক ক্ষমতা সেই কোন ছোটবেলায় আমি নিজে প্রত্যক্ষ করেছিলাম। তারানাথের কথা শেষ হতে না হতেই চারি চায়ের পেয়ালা আর তেলে ভাজা একটা বাটিতে এনে নাবালো। তারপর ধীর পায়ে আবারও বেরিয়ে গেল। কিশোরী এতক্ষণে একটাও কথা বলেন। চারি চলে যেতেই তারানাথের কিছুক্ষণ পূর্বের কথায় গল্পের গন্ধ পেয়ে এতক্ষণে ওর মুখে কথা ফুটল। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? ওই চারির ছোটবেলার কিছু ঘটনা, এ নিয়ে কি কোনো গল্প আছে ঠাকুরমশাই? তারানাথ একবার কিশোরীর দিকে তাকিয়ে তারপর খানিকটা অন্যমনস্ক হয়ে বলল, না না, শুধু গল্প বলো না কিশোরী, একে শুধু গল্প বলো না। এখনো যেন চোখের সামনে আমার ভেসে ওঠে সেসব দৃশ্যপট, বুঝতে পারলে? তারানাথ এটুকু কথা বলেই একটা তেলে ভাজা তুলে বড় সড়ো একটা কামড় বসিয়ে এক ঢোক চা খেয়ে এবার বলতে শুরু করলেন। দেখো, এখন যে গল্প তোমাদের আমি শোনাবো তা আজ থেকে ধরো প্রায় 15 বছর আগের ঘটনা। এরকম বর্ষাকালেরই ঘটনা। সে বছর চারিদিকে ভীষণ বৃষ্টি হয় এবং তার কারণে স্থানে স্থানে প্রচুর বন্যাও হয়েছিল। আমার চারিমা তখন একদম ছোট্ট। একবার শিবপুর নামে এক গাঁয়ের জমিদার আমায় নেমন্তন্ন করলো তার ছেলের বিবাহ উদ্দেশ্যে। ওই জমিদারের সাথে আমার বেশ ভালো আলাপ ছিল, এই হাত দেখা, ঠিকুজি বিচার, এসব সূত্রেই। তো ভালো সম্পর্কের জন্যই বলো কিংবা বহুদিন বাইরে যাওয়া হয় না বলেই বলো, আমার প্রবল ইচ্ছে হলো এই নেমন্তন্ন রক্ষা করব। যেমন ইচ্ছে তেমন কাজ। জমিদারের ছেলের বিবাহের আগের দিন যেই বেরিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি শিবপুরের উদ্দেশ্যে, ঠিক সেই সময় চারিমা বায়না জুড়ল যে ওকে নাকি নিয়ে যেতেই হবে আমার সাথে। তো তোমরা তো জানো যে আমি বরাবরের অগোছালো মানুষ, তারপরে সাংসারিক দিক থেকে তো একেবারেই কাঁচা। তো ওইটুকু একটা শিশুকে আমি কিভাবে সামলাবো বলো? তো যাই হোক, অনেক বোঝানোর পরেও চারিমা কিন্তু ওর জেদে অটল থাকলো। হ্যাঁ, নিয়ে ওকে যেতেই হবে। কি আর করা, অবশেষে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম যাত্রাপথের উদ্দেশ্যে। প্রথমে রেলগাড়ি, তারপর নৌকো করে পৌঁছতে হবে শিবপুরে। যখন ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে সন্ধে 6টা বাজছে। চারি তখন আমার কোলে ঘুমিয়ে পড়েছে।
ওকে নিয়েই ঘাটে গেলাম। পৌঁছে দেখি নদীতে বেশ ভালো বান এসেছে, তার জন্য এ রাত্রিরে আর কোনো মাঝি নৌকো নিয়ে পারাপার করবে না। আমার মাথায় তো বাজ পড়ল, ওদিকে কাল জমিদারের ছেলের বিয়ে, সেই নেমন্তন্ন রক্ষা করতে আজকেই শিবপুরে পৌঁছানোর আর্জি করেছিলেন জমিদার মশাই। তেনার কথা না রাখাটা অশোভনীয়। আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাচ্চা মেয়ে নিয়ে সারা রাত কোথায় থাকবো আমি। যাই হোক, অবশেষে অনেক বুঝিয়ে শুনিয়ে বেশ কিছু বেশি পয়সা দিয়ে এক মাঝিকে রাজি করালাম নদী পার করে দেওয়ার জন্য। নৌকো চলতে শুরু করল। নৌকোর মাঝে চারিকে শক্ত করে ধরে বসে থাকলাম আমি। যখন তখন বৃষ্টি নামতে পারে, মাঝির মুখেও অদ্ভুত এক ভয়ের আশঙ্কা দেখলাম। খুব সন্তর্পণে ও নৌকো বেয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু না, শেষ রক্ষা হলো না। মাঝ নদীতে নৌকো পৌঁছতে না পৌঁছতেই প্রচণ্ড ঝড়, জল, বৃষ্টি এ সমস্ত শুরু হলো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে আজ কিছু একটা অঘটন ঘটবে, বুঝলে। তো তোমরা তো জানোই যে আমার বিশেষ কিছু ক্ষমতা আছে, যার থেকে আমি অনেক কিছুর পূর্বাভাস পাই আগে থেকেই। এমনি আর কি। আমি চারিকে আঁকড়ে ধরে নৌকোর একদম মাঝখান ঘেঁষে বসলাম, কিন্তু ক্রমেই নৌকো দুলতে থাকলো, প্রচণ্ডভাবে দুলতে লাগলো নৌকো। মাঝে কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, বাবু, নদীতে বোধহয় বান এলো, এ প্রচণ্ড বৃষ্টি। আমি আপনাদের বললে এই অবস্থায় নদী পারাপার উচিত নয়, আপনি শুনলেননি। আহ, কি যে বলো! কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি সাবধানে নৌকো চালাও, সাবধানে নৌকো চালাও, ভয় পাবে না একদম, বুঝতে পারলে? বাবু, আপনি জানেননি এই অঞ্চলে এখন মহা বিপদ, নির্ঘাত কোনো অপদেবতার কোপ পড়েছে এই অঞ্চলে। এত বৃষ্টিতে নেত্রদিন নদীতে প্রবল বান আসছে, ঘরবাড়ি ভেসে যাচ্ছে, চাষের ক্ষতি হচ্ছে, গচ্ছিত ফসল নষ্ট হচ্ছে, মানুষের খাদ্যাভাব প্রচণ্ড। তার উপর থেকে পাশাপাশি 3টি গায়ে মরক লেগেছে বাবু। ছেলে বুড়ো সব কেমন দুদিনের জ্বরে মারা পড়েছে। এই ঘোর বিপদে আপনি কেন এলেন বাবু এই গায়ে, তাও আবার এই বাচ্চা মেয়েটিকে নিয়ে? আমার শিবপুরের জমিদার বাড়িতে নেমন্তন্ন আছে, ও বাড়ির ছেলের বিবাহের অনুষ্ঠানে, বুঝতে পারলে? আমার কথা শুনে মনে হলো মাঝি সব অবাক হলো, বুঝলে। আমি ওর দিকে তাকিয়ে ওর মনের কথা বোঝার চেষ্টা করলাম, কিন্তু অত কষ্ট আমাকে আর করতে হলো না। মাঝি নিজেই বলে উঠল, হ্যাঁ, ছোট দাদা বাবু আবার কি? এইটুকু বলেই মাঝিকে থামতে হলো, কারণ ততক্ষণে নদী আরো অধিক ফুলে ফেঁপে উঠেছে। জলের কম্পন এতটাই যে মনে হচ্ছে নৌকো এক্ষুনি উল্টে যাবে। ওদিকে বৃষ্টিও আরো জোরালো হয়েছে, নৌকোর ছাদ ফাঁকা, আমরা কাক ভেজা হয়ে বসে আছি আর আসন্ন ভয়ঙ্কর পরিণতির দিকে চোখ পেতে আছি। তোমরা তো জানো যে আমার কিছু বিশেষ ক্ষমতার জোরে আমি সব প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারি, কিন্তু দুর্ভাগ্য সেদিন কোনো শক্তি আমার কাজ করছিল না। হ্যাঁ, মনে হচ্ছিল যেন কোনো ঘোর কালো নিকষ অপশক্তি ঘিরে রেখেছে সমস্ত আকাশ। এরম বেশ কিছুক্ষণ চলার পর আমার কোলে এতক্ষণ ধরে চুপটি করে বসে থাকা চারিমা হঠাৎ করে বলে উঠল, বাবা, আমাকে তুমি একটু নদীর জলে হাত দিতে দেবে? আমি তো ছুঁতে পারবো না, আমার হাত যাবে না। আমাকে একটু কোলে করে ছুঁতে দেবে নদীর জল? এই ভয়ঙ্কর পরিবেশে চারির এরকম অদ্ভুত কথা শুনে একটু বিরক্তই হলাম তখন, বুঝলে। বললাম, আহ চারি, আচ্ছা এই কখনো সম্ভব এই সময়? দেখছো তো এমন দুর্যোগ। না, দুষ্টুমি করবা, তুমি চুপটি করে বসে থাকো তো মা। হ্যাঁ, এরকম অযথা বায়না একদম না। হ্যাঁ, চুপটি করে বসে থাকো। এটা বলার পর দেখলাম চারি আমার মুখের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তারপর আধো আধো গলায় ফের বলে উঠল, বাবা, তুমি দেখবে আমি নদীর জল ছুঁলেই নদী শান্ত হবে, আকাশও।
আমি কিছুটা অবাক হয়ে চারির মুখের দিকে তাকিয়ে থাকলাম। কেমন যেন মনে হলো যে ও যা বলছে তা কোনো ছেলে মানুষই নয়। হ্যাঁ, ওকে কোলে নিয়ে নৌকোর কিনারার দিকে এগিয়ে গেলাম আমি। মাঝি বাধা দিতে গেল, কিন্তু আমি তাকে হাত দেখিয়ে থামতে বললাম। চারিকে কোলে তুলে কিছুটা এগিয়ে দিলাম নদীর জলের দিকে, যাতে ও হাতটা অনায়াসে স্পর্শ করতে পারে। তো দেখলাম ও এক হাত দিয়ে নদীর জল যেই স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে, বিশ্বাস করো, সঙ্গে সঙ্গে যেন কোনো এক অলৌকিক শক্তিতে এক মুহূর্তে নদীর সমস্ত কম্পন থেমে গেল। এমনকি বৃষ্টিটাও থেমে গেল, আর আকাশের ঘন কালো মেঘ কেটে গেল কয়েক মুহূর্তে। অদ্ভুত। মাঝি আর আমি দুজনেই সমস্ত ঘটনায় বেশ আশ্চর্য হয়ে অনেকক্ষণ চারির মুখের দিকে চেয়ে থাকলাম। মাঝি বলল, জয় মা বাবু, বাবু আপনার মেয়ে তো স্বয়ং দেবী। ওইটুকু একখান মেয়ে নদীর জলে হাত দিল, আর তক্ষুনি সমস্ত নদী আকাশ কেমন শান্ত হয়ে গেল। দেখুন, এ তো ঐশ্বরিক ক্ষমতা। হ্যাঁ, ঐশ্বরিক ক্ষমতা ছাড়া আর কোনো মতেই সম্ভব না। জয় মা, জয় মা। মাঝির কথা শেষ হলে আমি আবার চারির দিকে চাইলাম। দেখলাম ওর মুখে এক অপূর্ব হাসি, যেন পুরো জগৎটাকে আলোকিত করছে ওর মুখের ওই ঐশ্বরিক হাসি। বাকি সমস্ত নদীপথ বেশ নির্বিঘ্নেই কাটল। অবশেষে নৌকো থেকে নেমে মাঝিকে তার প্রাপ্য মিটিয়ে আমি চারিকে কোলে নিয়ে জমিদার বাড়ির পথে রওনা দিলাম। জমিদার বাড়ি যখন পৌঁছলাম তখন রাত নেমেছে চারিদিকে। সারা রাস্তা জুড়ে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আর জমিদার বাড়ি ঢুকে অদ্ভুত এক গুমোট আবহাওয়া পেলাম। বাতাস বেশ ভারী, যেন জানান দিচ্ছে কোনো নিকষ ভয়ঙ্কর অপশক্তির প্রভাবই সমস্ত অঞ্চল জুড়ে। এই সমস্তই ভাবছিলাম, তখনই জমিদার মশাই এসে উপস্থিত হলেন। বেশ খাতির যত্ন করে রাতের খাবার খাওয়ানো হলো। তারপর এক পেল্লায় ঘরে আমাদের রাত্রিবাসের ব্যবস্থা হলো। বুঝতে পারলে, এত আয়োজন, আলো, লোকজনের মাঝেও কেন জানি না অদ্ভুত এক হতাশা জমিদার মশাইয়ের সারা মুখ জুড়ে। তো আজ করলাম কিছু একটা সমস্যার সৃষ্টি তো নিশ্চয়ই হয়েছেই, আর হয়তো তার জন্যই আমাকে এত ঘটা করে নেমন্তন্নের বহর। তবে সেদিন আর কথা বাড়ালাম না, বুঝতে পারলে। খেয়ে দিয়ে চারিমাকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে ঘুমটাও বেশ গভীরভাবে এসেছিল, কিন্তু মাঝরাতে অদ্ভুত এক অস্বস্তিতে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল আমার। মনে হলো অন্ধকারে সারা ঘর জুড়ে একটা ছায়া মূর্তি ঘুরঘুর করছে। চারির মুখের দিকে চেয়ে দেখলাম মেয়েটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি ওর মাথায় একবার হাত বুলিয়ে উঠে বসলাম। মনে হলো একবার অন্তত ঘরের বাইরে যাওয়া আমার দরকার। তো লম্ফের আলো প্রায় নিবু, ঠিক মতো কিছুই দেখা যায় না। বুঝতে পারলে, তবু আমি অনুভব করলাম যে ঘরের ভেতর কিছুক্ষণ আগেও কেউ একজন ছিল, এবং এখন সে ঘরের দরজা ভেদ করে বাইরে বেরিয়ে গেছে। দেখতে কিছুই পাচ্ছি না, সবটাই ঝাপসা। তবুও কেন জানি না মনের ভেতর সবটা জলের মতো স্বচ্ছ হয়ে ধরা দিল। উঠলাম, বিছনা থেকে উঠে ঘরের দরজার দিকে গেলাম। যেই না দরজা খুলেছি, সঙ্গে সঙ্গে, বুঝলে, ঠিক সেই মুহূর্তেই কিছুটা অতীব শীতল বায়ু যেন এক ঝটকায় আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল, আর সাথে একটা অদ্ভুত দুর্গন্ধ। ঠিক যেন ওই কোনো মৃত প্রাণী বহুদিন ধরে পড়ে থেকে পচে গেলে যেমন বিকট গন্ধ হয়, হ্যাঁ, ঠিক তেমনই গন্ধ। বিশ্রী, পচা।
তো ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই আমি চৌকাঠের বাইরে পা দিলাম, আর সাথে সাথে অনুভূত হলো আমি বোধহয় পার্থিব জগৎ থেকে অনেকটা দূরে অন্য কোনো জগতে এসে পড়েছি। জন্ম মৃত্যুর মাঝে কোনো অদৃশ্য ধূসর জগতে। হঠাৎ দেখলাম আমার সামনে নিকষ আঁধার কেটে অদ্ভুত এক আলোর রেখা ফুটে উঠেছে, নীলচে উগ্র আলো। আর তার মধ্যেই দেখলাম এক পাল সদন্ত বিকশিত বিকট প্রাণীর দল আমার চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল। অনেকটা বুনো শুয়োরের মতো, কিন্তু আকারে ও নৃশংসতায় অনেক বেশি বড়। ওই তীব্র নীল আলো স্পষ্ট দেখা যাচ্ছে ওদের বড় বড় দুই সদন্তে গড়িয়ে পড়ছে লালা রস। ওই পালের মধ্যে একটা প্রাণী দেখলাম আমার দিকে মুখ ঘুরে তাকালো, আর সাথে সাথে, হ্যাঁ বুঝতে পারলে, সাথে সাথে ওর জ্বলন্ত চোখে চোখ পড়তেই বুকটা কেঁপে গেল আমার। বুঝতেই পারছো, আমারই এ দৃশ্য দেখে বুকের রক্ত জল হয়ে যাওয়ার উপক্রম, তাহলে অন্য কারোর কি অবস্থা হবে এ দৃশ্য দেখলে? যাই হোক, সেদিন রাত্রে ওই দৃশ্য দেখে আমি আর সাহস করে এগোইনি। একা থাকলে হয়তো সেই রাতেই এর শেষ দেখে ছাড়তাম, কিন্তু সাথে আমার চারিমা আছে তো, তাই জন্য আর আমি বেশি কিছু করলাম না। দৌড় আটকে ফিরে গেলাম ঘরের ভেতর। দেখলাম চারিমা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওর মুখের দিকে তাকালে অদ্ভুত এক প্রশান্তি পাওয়া যায়। ওর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভয়ার্থ ঘটনার সমস্তটা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লাম নিশ্চিন্তে। পরদিন সকালে উঠে জলখাবার খাওয়া মাত্রই আমার ডাক পড়ল জমিদার মশাইয়ের কাছারি বাড়িতে। তোমাদের তো বলেইছিলাম, আমার আগের দিনই ধারণা হয়েছিল যে শুধুমাত্র নিমন্তন্ন খাওয়াতে জমিদার মশাই আমাকে ডেকে আনেননি, আর আমার সেই ধারণাই ঠিক হলো। কাছারিতে ঢুকতেই ওই ঘর থেকে সবাইকে চলে যেতে বলে জমিদার মশাই আমাকে বসতে বললেন। ঘরে আমি আর জমিদার মশাই ছাড়া আর কেউ নেই। জমিদার মশাই বলতে শুরু করলেন, ঠাকুর মশাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার নিমন্ত্রণ রক্ষার্থে এখানে আসার জন্য। তবে আপনাকে এখানে ডেকে আনার আরেকটি বিশেষ কারণ আছে। আমার অপরাধ মার্জনা করবেন। আমি মনে মনে হাসলাম। এই ধারণা যে আমার অনেক আগেই হয়েছিল এ আর জমিদার মশাইকে তখন বললাম না, বরং মুখে একটা সৌজন্যের হাসি এনে বললাম, না না, এভাবে কেন বলছেন আপনি? আপনি বলুন না জমিদার মশাই, আপনার কোনো উপকারে এলে তো সেটা আমার চরম সৌভাগ্য। আপনি বলুন। কিভাবে শুরু করি বলুন তো ঠাকুর মশাই? আসলে এই গল্পের শুরু আজ থেকে প্রায় 300 বছর আগে। তখন আমাদের বংশ রাজবংশ ছিল, পরে তো জমিদারিতে পরিণত হয়। তা সে যাই হোক, আপনি তো জানেন সে যুগে উপপত্নী রাখার চল ছিল রাজরাজাদের মধ্যে। সেই রকমই আমার এক পূর্বপুরুষ বিক্রমাদিত্য সেই সময়ের এক প্রতাপশালী রাজা। রাজ্য পরিচালনায় তিনি যথেষ্ট পারদর্শী হলেও চারিত্রিক অস্থিরতা তার মধ্যে প্রবল ছিল, আর ছিল নারীদের প্রতি আসক্তি। বলা বাহুল্য, তার এরকম চারিত্রিক দোষের জন্য বা সে যুগের প্রথার কারণেই হোক, রাজা বিক্রমাদিত্যের বহু উপপত্নী ছিল। সেই উপপত্নীদের মধ্যেই কোনো একজন বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন। রাজা বিভিন্ন রাজ্য থেকে তার পছন্দের নারীটিকে ছলে বলে কৌশলে নিজ রাজ্যে এনে নিজের উপপত্নী বানাতেন। সেই সময় বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রসার ঘটলেও রাজা বিক্রমাদিত্য ছিলেন ঘোর বৌদ্ধ বিদ্বেষী। অপরাধীকে অন্য রাজ্য থেকে জয় করে আনা রাজার এক উপপত্নী বিশেষভাবে বৌদ্ধ ধর্মের অনুরক্ত ছিলেন। রাজার সেই উপপত্নীর নাম ছিল পদ্মাবতী। সেকেলের বিন্ধ্য অঞ্চলের কন্যা ছিলেন তিনি। সেই অঞ্চলের সর্বত্রই বৌদ্ধ ধর্মের প্রসার ছিল,
যেহেতু উপপত্নীদের রাজ্যে যত্রতত্র ঘুরে বেড়ানোর অনুমতি ছিল না এবং রাজ্যের লোকেরাও তাদের খুব একটা পছন্দ করতেন না, তাই পদ্মাবতীও রাজা বিক্রমাদিত্যের বৌদ্ধ বিদ্বেষের কথা জানলেও কি ভয়ঙ্কর সেই বিদ্বেষের রূপ তা তিনি জানতেন না, এবং সে কারণেই পদ্মাবতী গোপনে নিজ কক্ষে গৌতম বুদ্ধের মূর্তি রেখে তার উপাসনা করতেন। এমনই একদিন পদ্মাবতী প্রার্থনা করাকালীন রাজা বিক্রমাদিত্য সেই কক্ষে প্রবেশ করে পদ্মাবতীকে বুদ্ধ মূর্তির কাছে প্রার্থনারত অবস্থায় দেখে নিজেকে শান্ত রাখতে না পেরে পদ্মাবতীকে প্রার্থনারত অবস্থাতেই রাজা তার নিজের তরবারি বের করে এক কোপে তার ধর থেকে মুন্ড পৃথক করে দেন। সেই মুহূর্তে পদ্মাবতীর মৃত্যু হয়। তবে সমস্যা হয় এর থেকে প্রায় মাস দুয়েক পরে। একদিন রাত্রে রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন পদ্মাবতীর সুন্দর মুখখানি এবং তার হাতে এক বুদ্ধ মূর্তি। সেই মূর্তি ক্রমশ এগিয়ে আসছে রাজার পানে। তারপর হঠাৎ করে পদ্মাবতীর সুন্দর মুখখানি ভয়ঙ্করভাবে বদলে যেতে থাকে। পদ্মাবতী এইবার রাজার বুকের কাছে বুদ্ধ মূর্তি নিয়ে আসে, আর তারপর সেই মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে দেখা যায় এক বিভীষিকাময় কালো কঙ্কালসার হাত। রাজা দেখেন পদ্মাবতীর হাত। ক্রমে সেই হাত রাজার বুকের বাঁ দিকে ঘেঁষে ঢুকে যায় রাজার বুকের ভেতরে। রাজা আর্তনাদ করে ওঠেন। মুহূর্তে ওই হাত রাজার বুক ভেদ করে রাজার হৃৎপিণ্ড উপড়ে ছিঁড়ে বাইরে বের করে নিয়ে আসে, আর সাথে শোনা যায় এক ভয়ঙ্কর শীতল ফ্যাঁস ফ্যাঁসে নারী কণ্ঠ। তোর এইভাবেই মৃত্যু হবে, আর ঠিক 3 দিন পর অমাবস্যার মধ্যরাতে। তুই যেখানেই থাক, যেভাবেই থাক, মৃত্যু তোর হবেই, আমার হাতেই হবে। আর তোর বংশধরেরা যেই তোর মতো একের অধিক নারীতে আসক্ত হবে, তারও মৃত্যু ঠিক এইরকম ভাবেই হবে। তোর মতো নারীদের সস্তা ভাবার ভুল তোর বংশের যে পুরুষই করবে, তারও মৃত্যু অনিবার্য। এই এক বৌদ্ধ ভক্তের অভিশাপ হয়ে থেকে যাবে তোর বংশের যুগের পর যুগ। এতটুকু বলে জমিদার মশাই থামলেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জমিদার মশাই, একটা কথা বলুন তো, আপনার পূর্বপুরুষ রাজা বিক্রমাদিত্যের কি সত্যি 3 দিন পর অমাবস্যার রাতেই মৃত্যু হয়েছিল? হ্যাঁ, সেই অভিশাপ অব্যর্থ ছিল। রাজা বহু চেষ্টা করেও আটকাতে পারেননি। এমনকি এর পরেও ওই ধরুন 100 বছর আগে ওই বংশের আর এক পুরুষ ওই অভিশাপের তোয়াক্কা না করেই 2টি বিবাহ করতে উদ্যত হন, কিন্তু তারও পরিণতি হয় এমনই ভয়ঙ্কর। না না, 1 মিনিট, বুঝলাম আমি, কিন্তু জমিদার মশাই, এতে আপনার ভয়ের কারণটা কি এটা তো বুঝতে পারছি না। আপনার তো একটিই বিবাহ, আর নিশ্চয়ই বিবাহের সংকল্প নেই আপনার। আর তাছাড়া আজ তো আপনার পুত্রের বিবাহ, তাহলে ওনারই কি এটা দ্বিতীয় বিবাহ? আপনি ঠিকই ধরেছেন ঠাকুরমশাই। আমার পুত্রের প্রথম বিবাহ হয় 17 বছরে। 1 বছরের মাথায় আমার পুত্রবধূ মারা যায় বসন্তে। তারপর দীর্ঘদিন পুত্র অবিবাহিত ছিল। আমাদেরও বংশের অভিশাপের কারণেই পুত্রের আর বিবাহ দেওয়ার কোনো সংকল্প ছিল না। কিন্তু কিছুদিন আগেই পুত্রের এক বণিক কন্যাকে ভালো লেগে যায়। পুত্রকে বহু বোঝানোর পরেও তার একটাই মত, এসব অভিশাপ নাকি সব ভাওতা, এর কোনো সত্যতা নেই। একরকম পুত্রের জেদেই তার এই বিবাহের আয়োজন করেছি আমি। কিন্তু বুকের মধ্যে একটা ভয় ছিলই। তারপর থেকে গ্রামে হঠাৎ বৃষ্টি, ঝড়, নদীতে বাঁধ আর মহামারী। কেন জানি না, মনে হচ্ছে সেই অভিশাপের পুনরাগমনের সংকেত। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এই বিপদ থেকে আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না আমাদের। দয়া করুন, দয়া করুন ঠাকুরমশাই, রক্ষা করুন আমাদের বংশকে। আমি বেশ চিন্তিত হয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। এ তো অতৃপ্ত প্রেতজনিত প্রকোপ।
সর্বনাশ, এর থেকে রক্ষার তো একটাই উপায় আছে, যক্ষিণী যজ্ঞ। কিন্তু কিন্তু বিবাহ তো আজই, তাহলে কিভাবে সম্ভব বিবাহের আগে এই যক্ষিণী যজ্ঞ সম্পন্ন করা? তো আমি জমিদার মশাইকে বললাম, দেখুন, এই বিপদ থেকে রক্ষার একটাই মাত্র উপায় আছে, তবে তা অতীব ভয়ঙ্কর, আগেই বলে রাখলাম, এবং সম্পূর্ণ কাজটা আপনার পুত্রকে করতে হবে একা। হ্যাঁ, একেবারে একা। আমি, আপনি অথবা অন্য কেউ এই কার্যে বিন্দুমাত্র অংশগ্রহণ করতে পারবো না। বলুন ঠাকুর মশাই, হ্যাঁ, কি উপায়? বেশ, তাহলে শুনুন। আপনার পুত্রের বিবাহের পূর্বে ওই অতৃপ্ত প্রেতজনীকে যক্ষিণী যজ্ঞের মাধ্যমে আহ্বান করে আপনার পুত্রকে বোঝাতে হবে যে সে কোনো নারীকে ঠকায়নি। হ্যাঁ, শুধুমাত্র স্ত্রী মারা যাওয়ার কারণে সে পুনরায় বিবাহ করছে, এবং আপনার পুত্রকে সেই প্রেতজনীর কাছে আর্জি করতে হবে যাতে সেই প্রেতজনী আপনাদের সমগ্র বংশকে, সমগ্র উত্তর পুরুষকে সেই ভয়াল অভিশাপ থেকে চিরতরে মুক্তি দেয়। তবে আগেই বলে রাখছি জমিদার বাবু, সমগ্র কাজটা কিন্তু অতীব ভয়ঙ্কর। সামান্য ত্রুটি হলে, হ্যাঁ, সামান্যতম ত্রুটি হলেও আপনার বংশনাশ কিন্তু অনিবার্য। দেখলাম আমার কথা শুনে জমিদার মশাইয়ের চোখে মুখে অনিশ্চয়তা, ভয়, দ্বন্দ্ব একত্রে খেলে গেল। তারপর কিছুটা সময় নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, আমার ছেলেকে রাজি করানোর দায়িত্ব আমার ঠাকুর মশাই। নিশ্চিত মৃত্যুর চেয়ে তো বাঁচার শেষ চেষ্টা করাটাই শ্রেয়। তারপর বহু কষ্টে জমিদার মশাই তার পুত্রকে এই যক্ষিণী যজ্ঞে বসতে রাজি করান। প্রথমটায় সবটাই বাউতাবাজি বলে উড়িয়ে দিতে চাইলেও শেষটায় কোথাও যেন জমিদার পুত্রেরও মনে হয়েছিল যে হয়তো এত বছর ধরে চলে আসা একটা ভয়ঙ্কর গল্প কখনোই সবটা মিথ্যে হতে পারে না। তো যাই হোক, নির্দিষ্ট সময় মতো জমিদার পুত্র যজ্ঞে বসেন। আমার শিক্ষা অনুযায়ী মন্ত্র উচ্চারণ এবং সমস্ত ক্রিয়া সম্পন্ন করতেও থাকেন, তবে সবটাই কিন্তু একা। আমরা দরজার বাইরে অপেক্ষা করলেও ভেতরে যাইনি একটিবারের জন্য। জমিদার মশাই মাঝখানে একবার পুত্রের মন্ত্রোচ্চারণ থেমে যেতে দেখে ভেতরে যেতে চাইলেও আমি যখন বলি যে এতে ওনার পুত্রের ক্ষতির আশঙ্কা, তা শুনে তিনি আর ও ঘরে পা দেননি। বেশ কয়েক ঘন্টা পর ওই ঘর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর, শীতল, ফ্যাঁসে একটা নারী কণ্ঠ, যেন বহু দূর থেকে অন্য কোনো জগৎ থেকে ভেসে আসছে সেই স্বর। এত তারা কিসের আমার দর্শনে? আজই তো আমার দর্শন পাওয়া ছিল তোর ভাগ্যে। তোর মৃত্যুর সময় যে আসন্ন। শুনলাম জমিদার পুত্র ঠিক আমার শিখিয়ে দেওয়া কথাগুলোই আউড়ে গেল। প্রণাম দেবী পদ্মাবতী, আপনি তো অন্যায়ের বিরুদ্ধেই এই অভিশাপ দিয়েছিলেন। আপনি তো স্বয়ং গৌতম বুদ্ধের উপাসক। তাহলে শুধুমাত্র প্রতিশোধ স্পৃহার কারণে আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন কিভাবে? এ তো আপনার নিজ ধর্মকে অপমান করা। বুদ্ধের উপাসক তো এমন অধর্ম করেন না। মানে কি বলছিস? কি তুই আমাকে বিধর্মী বলছিস? না, আমি জানি আপনার কাছে আপনার ধর্ম কতটা মূল্যবান। তাই আপনাকে এটুকুই বলছি, দোষ ভুল বিচার করে শাস্তি দিন। শুধুমাত্র অভিশাপের কারণে অপরাধ না করেও কেন ফল ভোগ করবে সমস্ত প্রজন্ম? আমি তো কোনো নারীকে ঠকিয়ে অন্য নারীকে বিবাহ করিনি। আমার প্রথম স্ত্রী বহু বছর পূর্বে অসুস্থতার কারণে মারা গেছে, এবং তার মৃত্যুর বহু বছর পরেই আমি পুনরায় বিবাহ করবার পরিকল্পনা করেছি।
একটু ভালো থাকার অধিকারটুকু কি আমার নেই? এত মৃত্যু ভয় তোর? শোন তবে, যে বংশের পূর্বপুরুষ আমাকে প্রার্থনারত অবস্থায় হত্যা করে, তার পাপের ফল আমি তার সমস্ত উত্তর পুরুষদের মধ্যে বিলক্ষণ বজায় রাখব। এতে আমার ধর্ম ক্ষুণ্ণ হবে না। পদ্মাবতীর এরকম কথা শুনে বিষয়টা আমার মোটেও সহজ লাগলো না, বুঝলে তো। যজ্ঞের সময় একাকী থাকা প্রয়োজন ছিল, কিন্তু প্রীতির আগমন হলে অন্য কেউ গেলে তো আর সমস্যা হওয়ার কথা নয়। সেই কারণে আমি এবার এগিয়ে গেলাম ওই কক্ষের দিকে। প্রেতজনীর সম্মুখে দাঁড়িয়ে আমি বললাম, দেখো পদ্মাবতী, তোমার প্রতি যা হয়েছে তা অবশ্যই ঘোর অন্যায়, মানছি, ঘোর অন্যায়। কিন্তু সেই অন্যায়ের খেসারত তো প্রজন্মের পর প্রজন্ম দিতে পারে না। আর যেখানে জমিদার পুত্রের কোনোই দোষ নেই, উনি তো ওনার স্ত্রীকে ঠকাননি। হ্যাঁ, উনি তো শুধু নিজের জীবনটুকু নতুনভাবে শুরু করতে চাইছেন। এ তো অন্যায়ের কিছু নয়, তাই না? তারপর সামনে দণ্ডায়মান সেই বিকট রূপা প্রেত দ্রুত এগিয়ে এলো আমার দিকে, কিন্তু না, আমাকে স্পর্শ করতে পারল না। আর আমাকে স্পর্শ করতে না পেরে সে ছিটকে গেল ঘরের এক কোণে। তারপর ওই প্রেতজনী আবার বলল, আমি এই অভিশাপ থেকে এই বংশকে মুক্তি দিতে পারি, কিন্তু এই বংশের পূর্বপুরুষ আমার রক্ত ছড়িয়েছে, আমারও রক্ত চাই, এই বংশের রক্ত। কিন্তু তুমি তো রক্ত পেয়েছো, রাজা বিক্রমাদিত্যের রক্ত। তাহলে? কিন্তু আমি মুক্তি পাইনি। আমার মুক্তির জন্য এই বংশের রক্ত চাই, আরো রক্ত। দেখলাম আমাদের কথার মাঝেই কখন একটা ছুরি হাতে তুলে নিয়েছে জমিদার পুত্র। ও বলে উঠল, তোমার রক্ত চাই তো, এই বংশের রক্ত? কিন্তু কথা দাও, তারপর তুমি এই অভিশাপ চিরদিনের মতো আমাদের বংশ থেকে তুলে নেবে। দাও দাও, কথা দাও। আমি মুক্তি পেলেই তোদের এই বংশের অভিশাপ থেকে মুক্তি পাবে। বেশ, তবে তাই হোক। এই বলেই জমিদার পুত্র তার নিজের বুকের দিকে ছুরি এগিয়ে নিয়ে গেল। আমি দ্রুত এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে নিয়ে বললাম, এ কি করছেন আপনি? এ কি করছেন? আজ আপনার বিবাহ, আর এর ফলে তো আপনার মৃত্যু ঘটতে পারে। হোক ঠাকুরমশাই, মৃত্যু ঘটুক, তবু তবু এই অভিশাপ কাটুক আমার বংশ থেকে। এই বলে জমিদার পুত্র আমার হাত ছাড়িয়ে দ্রুত ছুরি চালিয়ে দিল নিজের বুকে। দেহের বস্ত্র ভিজে গেল লাল উষ্ণ রক্তে। তারপর সেই রক্তাক্ত শরীরে জমিদার পুত্র বসে পড়ল পদ্মাবতীর পায়ের কাছে। রক্ত গড়াতে গড়াতে এগিয়ে গেল সেই আবছা প্রেত অবয়বের দিকে। রক্তে ভরে গেল চারিদিক। ধীরে ধীরে অদৃশ্য হলো সেই প্রেতজনী, আর তার সাথে এত বৎসরের এক ভয়াল অভিশাপ থেকে মুক্তি পেল জমিদার বংশ। এতক্ষণে এসব গোলমাল শুনে ঘরের ভেতর এসেছেন স্বয়ং জমিদার মশাই সহ আরো দু একজন। আর অন্যদিকে জমিদার পুত্র ততক্ষণে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েছে মাটিতে। পুত্রের এরূপ অবস্থা দেখে পুত্রের কাছে বসে তার মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন জমিদার মশাই। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ঠাকুরমশাই, ও সর্বনাশী আমার ছেলেটাকে খেয়ে ছাড়ব। আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো ঠাকুরমশাই? কিভাবে? দেখলাম ধীরে ধীরে পিতার কোলে মাথা রেখে চোখ বুঝলেন জমিদার পুত্র শেষবারের মতো।
আর ঠিক তক্ষুনি বুঝতে পারলে, ঠিক তক্ষুনি এক অলৌকিক ঘটনা ঘটল। আমার ছোট্ট চারি মা কক্ষে প্রবেশ করে আধো আধো গলায় বলল, বাবা, ওনার খুব কষ্ট হচ্ছে, ওনার ছেলের কিচ্ছু হবে না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চারি এগিয়ে গেল জমিদার পুত্রের দিকে, মাথায় হাত বুলিয়ে দিল সযত্নে। আর বুঝতে পারলে অবাক ব্যাপার, হ্যাঁ, সবাইকে একেবারে স্তম্ভিত করে দিয়ে কয়েক মিনিটের মধ্যে জমিদার পুত্র চোখ মেলে তাকালেন। ওনার ক্ষত উধাও হয়ে গেল ধীরে ধীরে। মানে একটা আশ্চর্য অলৌকিক ব্যাপার। জমিদার মশাই চারিকে কোলে তুলে নিয়ে বললেন, ঠাকুর মশাই, আপনার কন্যা তো স্বয়ং ঈশ্বরী, হ্যাঁ, স্বয়ং দেবী। আমি অবাক হয়ে চারির দিকে তাকিয়ে থাকলাম। আমার মেয়ে মৃত মানুষকে জীবিত করেছে। এ তো কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। পিতৃ হৃদয়ে গর্বের সাথে সাথে অদ্ভুত একটা ভয় জেঁকে বসল বুকে। এবার তো তাহলে চারিকে সবাই তাদের কাজে লাগাবে। হ্যাঁ, আমার মেয়ের ভবিষ্যৎ তাহলে কি এভাবেই কাটবে? হ্যাঁ, এভাবেই কাটবে না। না, আমি জমিদার মশাইকে হাত জোড় করে বললাম, জমিদার মশাই, একটা কথা দিন আমায়, দয়া করে যেন চারির এই অতি আশ্চর্য শক্তির কথা কেউ না জানে, কখনো কেউ না জানতে পারে। এই ঘরের বাইরের কেউ যেন এ কথা কখনো না জানে। জমিদার মশাই, আপনি কথা দিন আমায়, কথা দিন। জমিদার মশাই কিছুটা অবাক হলেও কোনো প্রশ্ন না করে আমার কথা মেনে নিয়ে আমায় কথা দিলেন যে এই ঘটনা তিনি আর কাউকে জানাবেন না, কখনো জানাবেন না। তো যাই হোক, সেই রাত্রে নির্বিঘ্নে জমিদার পুত্রের বিয়ে সম্পন্ন হলো। আর তার পরদিনই ভোর ভোর আমি চারিকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর আর কখনোই সেই জমিদার বাড়িতে যাইনি আমি। তো চারির এই আশ্চর্য ক্ষমতার কথা যাতে আর কেউ ঘূর্ণাক্ষরেও না জানতে পারে, কিংবা ধরো এই নিয়ে যাতে আর কোনো রকম আলোচনাই না হয়, সেটাই হয়তো ওখানে আর না যাওয়ার প্রধান উদ্দেশ্য বলতে পারো। হ্যাঁ, তবে পরবর্তীতে বুঝেছিলাম যে চারির এই শক্তির পেছনে আমার জীবনের কিছু বছর পূর্বের সাধনা সংযুক্ত। মধুসুন্দরী দেবীর থেকে প্রাপ্ত অংশস্বরূপ চারির এই শক্তি। ঠাকুরমশাই, আর কখনো চারির এরকম শক্তির প্রাদুর্ভাব ঘটেনি? না, আর তো সেরকম কখনো দেখিনি। হয়তো আর কোনো সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেই চারির আর সেরকম অলৌকিক শক্তির প্রাদুর্ভাব ঘটেনি। তবে ভবিষ্যতে এরকম কিছু ঘটলে হয়তো আবারও চারির এরকম অদ্ভুত অলৌকিক শক্তির সাক্ষী থাকব। আমি কিংবা আমরা সবাই, কে বলতে পারে, তাই না?